আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামীম পাটোয়ারি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেক মামলা, সমস্যা ও সমাধান। এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি জনাব নজরুল ইসলাম শিকদার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। লানেট, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্যানভিশনের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। আর সবচেয়ে বড় স্বাগতম জানাচ্ছি প্যানভিশন টিভি থেকে বহুল জনপ্রচারিত এবং সম্প্রসারিত একটা চ্যানেলে আমাকে মেহমান হিসেবে ইনভাইট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা প্রথমে আমাদের আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে চেক ডিজনার সংক্রান্ত যে মামলা মোকদ্দমা আমরা আদালত অঙ্গনে দেখি, সেই বিষয়গুলো নিয়ে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করব। তো প্রথমে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন যে চেক ডিজনার মামলা বলতে কোন ধরনের মামলাগুলোকে বোঝায় এবং এটা কি দেওয়ানি প্রকৃতি না ফৌজদারি? চেক ডিজনের মামলা এমন একটা মামলা যেটার মাধ্যমে এই মামলাটার সূত্র হয়েছে, এটা আইনে আছে 1881 সালের, যাহা 2006 সালে সংশোধিত হয়েছে। এই আইনটা বহুল প্রচলিত বাংলাদেশ কোর্ট কাছারিতে। সমস্ত মামলা, প্রায় 80% মামলাই বর্তমানে চেক ডিজনার সংক্রান্ত মামলা হয়ে থাকে। আমরা সাধারণত দেখতে পাই সমস্ত মামলার জটের উপেক্ষা করে চেক ডিজনার মামলাই বেশি প্রচলিত আছে বাংলাদেশ আইন অঙ্গনে। তো চেক ডিজনের মামলাটা ইতিপূর্বে দেওয়ানি নেচারের থাকলেও বর্তমানে এটা টোটালটাই ফৌজদারি নেচারে পরিচালিত হচ্ছে, যেগুলো একজন জেলা ও দায়রা জজ এবং বিশেষ করে যুগ্ম দায়রা জজ কর্তৃক বিচার্য। যুগ্ম দায়রা জজ মামলাগুলো বিচার করে থাকেন এবং এটার পরে যে মামলার প্রথম তারা রায় ঘোষণা করে, তার পরবর্তী স্টেপ উচ্চ আদালতে জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজে মামলাগুলোর বিচার করে থাকে। তো মামলাটা এখন বর্তমানে যে 1881 সালে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 এবং 140 এই দুই ধারার মামলাই মূলত প্রচলিত আছে। এবং চেক ডিজনের মামলা বলতে এই দুই ধরনের মামলাকে বুঝিয়ে থাকে। আর এই দুই ধরনের মামলাই এখন বর্তমানে চলছে, যেটা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং টোটালটা ফৌজদারি কারিকুলাম মোতাবেকই কোর্ট কাছারিতে নিষ্পত্তি হয়ে থাকে। কোন ক্ষেত্রে এই মামলাগুলোর সূচনা হয়, সূত্রপাত কোথায় থেকে? এই মামলাগুলোর সূত্রপাত হয়ে থাকে সাধারণত যে কোনো ট্রানজ্যাকশন থেকে এই মামলাগুলোর উৎপত্তি হয়। যেমন ব্যাংকিং ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি হয়। বাংলাদেশের যে কোনো ব্যাংক বা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো যে কোনো লেনদেন করে, তারা যেমন মর্গেজ দেওয়া হয়, ঋণ দেওয়া হয়, ক্ষুদ্র ঋণ। বিশেষ করে এর আগে বেশি প্রচলিত ছিল যে এই সমবায় সমিতি, যেগুলো কোঅপারেটিভ সোসাইটিগুলো এই মামলার পরিমাণটা বেশি বৃদ্ধি করে গেছে বাংলাদেশে। অসংখ্য অগণিত কোঅপারেটিভ সোসাইটি তৈরি হয়েছিল এবং বাংলাদেশের জনসংখ্যা বা আয়তন দিকে অনেক বেশি ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান আছে, যেমন লিজিং কোম্পানি, ব্যাংক ইত্যাদি। এরা যখনই যেই ধরনেরই ঋণ দেয়, ঋণের অ্যাগেনস্টে গ্রাহকের কাছ থেকে চেক নিয়ে রাখে। আর এই চেক নেওয়ার পরে চেকের টাকা বা তাদের ঋণের টাকা আদায়ের জন্য তাদের একটাই মাধ্যম, সেটা হলো চেকের মামলা করা। চেকের মামলার মাধ্যমে তারা টাকাটা রিকভারির চেষ্টা করে এবং এই চেকের মামলার বিকল্প হিসেবে তারা ঋণের যদি করতে হয়, তাহলে ওনাদের করতে হয় অর্থঋণ মামলা, যেটা অর্থঋণ মামলাটা করা অনেক ব্যয়বহুল। এই দিক থেকে বাদী প্রতিষ্ঠান বা ব্যক্তিবাদী বা কোঅপারেটিভ সোসাইটি বা লিজিং কোম্পানি যেগুলো আছে, এরা চেকের মামলা দায়েরের মাধ্যমে তাদের টাকা রিকভারির সর্বোত্তম আবেদন করে থাকে বা অ্যাপ্লাই করে থাকে। সাধারণত যেই চেকের কথা বললেন আপনি, এটা তো হচ্ছে এক ধরনের সিকিউরিটি চেক হিসেবে রাখা হয়। এই সিকিউরিটি চেক দিয়ে অনেক সময় আমরা যেটা দেখি যে কেউ যদি 5 লক্ষ টাকার ঋণ নেন, সেক্ষেত্রে সাধারণত ওই সিকিউরিটি চেকের মূল্য অর্থাৎ অঙ্কটা খালি রাখা হয়। এই ক্ষেত্রে অনেক সময় 5 লক্ষ টাকার জায়গায় যদি 15 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা অতিমাত্রায় এই অঙ্ক যদি বসানো হয়, সেক্ষেত্রে এক ধরনের প্রতারণা হয় কিনা বা মানুষকে ঠকানো হয় কিনা? হ্যাঁ, বর্তমান সময় উপযোগী হিসেবে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এইটা সাধারণত আমাদের সমাজে ছড়িয়ে আছে এবং এই ব্যাড প্র্যাকটিস বলা হয় যেটাকে। এই ব্যাড প্র্যাকটিসটা অনেক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় প্রতিষ্ঠান থাকে, লোকালে গ্রামে থাকে, বিশেষ করে যারা সুদের বিনিময়ে টাকা লেনদেন করে থাকে, এরা এইটা বেশি অ্যাপ্লাই করে থাকে, যার প্রভাব আমরা
নিম্ন আদালত থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আমরা দেখতে পাই এই প্রভাবটা হয়ে থাকে। এই জন্য দেশবাসী বা সাধারণ জনগণকে যারা বিনিয়োগ নিতে আগ্রহী তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কোনো অবস্থাতেই ব্ল্যাঙ্ক চেক হস্তান্তর করবেন না, বা কোথাও চেকে স্বাক্ষর রেখে কাউকে হ্যান্ডওভার দেবেন না যেটায় কোনো অ্যামাউন্ট লেখা না থাকবে। আপনার যেই অ্যামাউন্টই হোক না কেন সেই অ্যামাউন্ট আপনি লিখে তারপরে স্বাক্ষর করে তারপরে হ্যান্ডওভার করবেন। ব্ল্যাঙ্ক চেক দিয়ে যদি হ্যান্ডওভার করা হয়, দুষ্ট বা মানে কুচক্রী মহল এটা অ্যাপ্লাই করে। আপনার প্রশ্নের সাথে এ ধরনের অ্যাভেলেবেল ঘটনা ঘটে আসছে বাংলাদেশে, মানে প্রচলিত অনুযায়ী হয়ে আসছে। দেখা যাচ্ছে ফটোকপি রাখলেও প্রকৃত আইন আদালতে বা ট্রায়ালে এটার ফটোকপির কোনো মূল্য বহন করে না, যার কারণে মানে বিচার প্রার্থী বা আইনের সেবা প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের যে মামলাগুলো, এটা আমরা ইদানিংকালে লক্ষ্য করছি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এটার পিছনে আসলে মৌলিক কারণগুলো কি? মৌলিক কারণ হচ্ছে যারা অভাবী মানুষ টাকার দূরত্বের জন্য, টাকা পাওয়ার জন্য তারা সব কিছু করতে বাধ্য হয় একটা স্টেজে গিয়া। যেমন আগে দেশে কেউ কাউকে ধার দিত, এখন ধারের প্রচলনটা উঠে গেছে। ধারের প্রচলন উঠে যাওয়ার কারণে মানুষ যখন অভাবে পড়ে, অভাবের তাড়নায় সে যে কোনো অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হোক বা ব্যক্তি কারো কাছ থেকে টাকা আনতে গেলেই বিকল্প হিসাবে দাতা প্রতিষ্ঠান বা দাতা ব্যক্তি এইটা অ্যাপ্লাই করে, তার সিকিউরিটি হোক বা নিশ্চয়তা হোক। দুইটা কারণই তারা বলে যে হ্যাঁ আগে একটা চেক নিয়ে আসেন, একটা চেকের পাতা দেন, তারপরে আপনার ব্যবস্থা করছি বা করে দেব। এছাড়া আগে যে মানে ইয়েতে বলা হয় যে কর্জে হাচানা, মানে ধার দেয়া, কর্জে হাচানাটা এখন বাংলাদেশে নেই বললেই চলে। কেউ কাউকে, এমনকি ভাইকেও ধার দিতে চায় না বা দেয় না। যারই পরিপ্রেক্ষিতে মানে অভাবী যে যার প্রয়োজন আছে, হোক কারো রিলেটিভ হাসপাতালে আছে, কারো ছেলে বিদেশে পাঠাতে হবে, কারো মানে জমি ক্রয় করা দরকার, শিল্প ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে আছে, ওইটাকে মানে করার জন্য, রিকভার করার জন্য বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য ওনার টাকা দরকার। এই ক্ষেত্রে প্রয়োজনের দিক তাকিয়ে সে আর মানে কেয়ার করে না বা অধিক দৃষ্টি দেয় না যে ফর ফিউচারে আমার জন্য কি অপেক্ষা করছে। এই জন্য তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে টাকা নেয়। এই টাকা নিতে গিয়ে এই টাকাটা মানে যত দ্রুত সম্ভব পরিশোধ যদি করেও, এই চেকের ধারা পরবর্তীতে দেখা যাচ্ছে দুষ্কৃতী বা খারাপ মানুষ যারা, তারা এদের মামলা দিয়ে গ্রাহককে বা সাধারণ মানুষকে হয়রানি করে। এরকম প্রমাণ কোর্ট কাছারিতে অনেক দেখা যায়। কিন্তু বিপরীত কথাও তো আছে সমাজের মধ্যে, যারা হচ্ছে টাকা নিয়ে মানে যখনই তারা অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো থেকে কোনো আর্থিক ঋণ নেন, সেক্ষেত্রে ওনার মানসিকভাবে প্রস্তুতি নিয়েই থাকেন যে আমার বিরুদ্ধে মামলা করার ব্যতীত আমি টাকা ফেরত দেবো না। অর্থাৎ ফেরত না দেওয়ার মানসিকতা সম্পন্ন অনেক লোক আমাদের সমাজে আছে, যার কারণেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করি যে এই মামলাগুলো বৃদ্ধি পাচ্ছে। এটা আপনি একমত কিনা? জি, এই ম্যাথের সাথে আমি একমত। এবং আমি আমার মানে 19 বছরের প্র্যাকটিস লাইফে আমি যেটা দেখেছি যে এরকম এক শ্রেণীর, বিশেষ করে যে এরাম গার্মেন্টস ব্যবসায়ী যারা আছে, ছোট গার্মেন্টস ব্যবসায়ী বা রেডিমেড ব্যবসায়ী, মুদি দোকান ব্যবসায়ী, এরা ছোট ছোট অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে, 8-10টা প্রতিষ্ঠানের কাছ থেকে লোন আনে। লোন আনার পরে দেওয়ার কোনো মন মানসিকতা তাদের থাকে না। ওই যখন মামলা হয়, মামলা ফেস করে দেখা যাচ্ছে 8 বছর 10 বছর ওভারকাম করার পরে ইনস্টলমেন্ট আকারে আস্তে আস্তে তারিখে একটা পরিমাণ অ্যামাউন্ট দিয়ে তারপরে টাকা পরিশোধ করে বা নিষ্পত্তি করে। আর এদের এই অ্যাক্টিভিটিসের কারণেই এই চেকের মামলার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে সমাজে। আমাদের দেশে যে মামলা সিস্টেমটা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় মামলা বেশি হয় বললেন, এবং 140 ধারা হয় সাথে সাথে। তো এক্ষেত্রে এই ধারাগুলো কতটুকু কার্যকর ভূমিকা পালন করতেছে? এখন এই দুইটা ধারার আবার একটু ডিফারেন্স আছে। সেটা হলো, যদি কোনো প্রোপাইটার কোম্পানি বা ব্যক্তি যদি চেক ইস্যু করে, ওইটা আমরা 138 ধারা অ্যাপ্লাই করে থাকি। আর যদি লিমিটেড কোম্পানি কর্তৃক চেক ইস্যু করা হয়, যেমন সিগনেটরি 2 জন 3 জন থাকে, বা যারা ম্যানেজিং ডিরেক্টর এমডি থাকে, তারা যদি স্বাক্ষরিত হয়ে থাকে, ওইটা আমরা 138 এবং 140 দুইটা ধারাই অ্যাপ্লাই করে থাকি মামলা ড্রাফটিংয়ের ক্ষেত্রে বা ফাইলিংয়ের ক্ষেত্রে। তো যদি লিমিটেড কোম্পানি কর্তৃক করা হয়, তখন আমরা দুইটা ধারাই, এবং ওখানে প্রথম কন্ডিশন থাকে যে আমরা যেই কোম্পানি কর্তৃক চেক ইস্যু করা হয়েছে তাদেরকে আমরা নাম্বার 1 বিবাদী বা আসামি করে থাকি। তারপরের দিক থেকে যারা সিগনেটরি থাকে তাদেরকে আসামি করা হয়। এখন এই দুইটা ধারায় যে মামলা হয়, যারা প্রোপাইটারশিপ বা ব্যক্তি কেউ কাউকে যে দেওয়া হয়, সেইটা হলে 138 ধারায় আমরা মামলা করে থাকি। আর এই মামলার প্রথম যে সিস্টেম আছে, নিয়ম, স্বাভাবিক কোর্টে মামলা হলে পরে বাদী 200 ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দি দেওয়ার পরে তারপরে কোর্ট স্যাটিসফাইডের উপর ডিপেন্ড করে যে সে সমন দেবে না ওয়ারেন্ট দিবে না
কিছু কিছু জায়গায় রিসেন্টলি দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশনও দিয়েছে, জি। আমরা দেখছি, যদিও এটা রেয়ার। অস্বাভাবিক যদি হ্যাঁ, অস্বাভাবিক amount হয় ট্রানজ্যাকশন থাকে, যে অ্যামাউন্ট পরিমাণ যদি সন্দেহজনক মনে হয়েছে, বিজ্ঞ আদালতের কাছে সন্দেহজনক মনে হলে সেটা সে ইনভেস্টিগেশনের করেছে বা ইনভেস্টিগেশন অর্ডার দিয়েছে বলে আমরা কিছু কিছু ক্ষেত্রে পরিলক্ষিত করছি। এছাড়া সাধারণত প্রথম দিকে আসামিকে আদালতে আসার জন্য সমন দিয়ে থাকে বিজ্ঞ আদালত এই মামলাগুলো। আচ্ছা, এই মামলা করার পূর্বে তো অবশ্য নোটিশের একটা বাধ্যবাধকতা আছে, রাইট। তো এই নোটিশের ক্রাইটেরিয়া কি হয় এবং কি ধরনের সময়সীমা নির্ধারণ করা থাকে, এই প্রক্রিয়াটা কি এটা এবং প্রক্রিয়াটার গুরুত্ব কি সেটা যদি আপনি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। জি, এটা তো প্রসিডিংস যেটাকে বলা হয়, প্রক্রিয়া যেটা বলছেন সে প্রসিডিংস, এটা হলো এনআই অ্যাক্টের যে মামলা করা হয় সেই মামলার ক্ষেত্রে যখন ডিজাইনার করা হয়, এই ক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করতে চাই যে অনেক মানুষ হয়তোবা জানে না যে একটা মামলা হইলে সে ঘটনাস্থল কোনটাকে সিলেক্ট করবে বা কোন জুরিসডিকশনে দেখাবে। এই ক্ষেত্রে চেকের মামলার ক্ষেত্রে মূলত 5টা জায়গাকে সে ঘটনাস্থল দেখাতে পারে। এর ভিতরে একটা হইল যে মানে যার অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট থেকে চেকটা ইস্যু করা হয়েছে ওইটা কোন মানে শাখার বা কোন ব্যাংকের কোন শাখার, ওইটার লোকেশন বুঝে ওইটাকে আমরা একটা ঘটনাস্থল করতে পারি। সেকেন্ড হইল যে যাকে ইস্যু করা হবে, মানে যার কাছে চেক ইস্যু করা হবে, যে মানে যাকে দেওয়া হবে তার অ্যাড্রেসটা কোথায়, লোকাল অ্যাড্রেসটা কোথায়, এই দুইটা। এবং বাদী এবং আসামি দুইজনের স্থায়ী এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা, এই 4টা। আর একটা অ্যাড্রেসকে আমরা মানে ঘটনাস্থল বলি যেটাকে বলে কজ অফ অ্যাকশন থেকে, এবং প্লেস অফ অকারেন্স যেটাকে বলা হয়। প্লেস অফ অকারেন্স হিসাবে আমরা অ্যাপ্লাই করে থাকি যে যেই লয়ার কর্তৃক এটা লিগ্যাল নোটিশটা ইস্যু করেছে ওইটা আমরা 59 ডিএলআর মোতাবেক অ্যাপ্লাই করতে পারি, এবং 59 ডিএলআর মোতাবেক ওইটা ঘটনাস্থল দেখাইয়া, যেমন আমরা বরিশালে লেনদেন হইলে ঢাকায় আমরা মামলা করতে পারবো। ঢাকায় লেনদেন হইলে কারো সুবিধার্থে, বাদী হোক বা বিবাদীর হোক, এটা আমরা দেখেছি পটুয়াখালীতে বা এনি আদার ডিস্ট্রিক্টে মামলা করা যায়। এটার ক্ষেত্রে ওই যে আইনজীবীর যে ঘটনাস্থলের কথাটা বলা হয়েছে 59 ডিএলআরে, ওই মোতাবেক ওইটা অ্যাপ্লাই করা যায়। আর প্রসিডিংস বলা হয় যে সাধারণত চেকের মামলা যেদিন থেকে ডিজনার হয়, ডিজনার স্লিপ দেওয়া হয়, ওখানে একাধিক কজ থাকে যে কি কি কারণে ডিজনার হলো। সেই ডিজনার জায়গাটায় ওনারা মানে ব্যাংক কর্তৃপক্ষ হাইড করে দেয় বা টিকমার্ক করে দেয়। আগে টিকমার্ক করে দিত, এখন বর্তমানে হাইড করে দেয় যে এই কারণে ডিজনার হলো। যেমন ইনসাফিসিয়েন্ট ফান্ড হতে পারে, অ্যাকাউন্ট ক্লোজ হতে পারে, ডরম্যাট হতে পারে, তারপর সিগনেচার ডিফার হতে পারে, এরকম 18-19টা কজ থাকে। তো 18-19টা কজের ভিতরে সাধারণত বেশি দেখা যায় যে অ্যাকাউন্ট ক্লোজ অথবা সিগনেচার ডিফার অথবা ইনসাফিসিয়েন্ট ফান্ড। তো 95% ইনসাফিসিয়েন্ট ফান্ড মর্মেই ডিজনার হয়ে থাকে। আর একটা মামলা উৎপত্তি হওয়ার, ওটাকে বলা হয় যে কজ অফ অ্যাকশন বলা হয়, ওইটা শুরু হয় যেদিন থেকে লিগ্যাল নোটিশ ইস্যু করা হবে। ওই লিগ্যাল নোটিশ ইস্যু করা থেকে একটা চেকের মামলার বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের যে আমরা 138-40 দ্বারা মামলা করি, সেই মামলাগুলোর এই লিগ্যাল নোটিশ আইনজীবী কর্তৃক ইস্যু করার ডেট থেকেই তার টাইম কাউন্টিং শুরু হয়ে থাকে। আচ্ছা, যেমন প্রথম থেকে যেদিন থেকে উনি লিগ্যাল নোটিশ ইস্যু করবে, ইস্যুর দিন থেকে 30 দিন পর্যন্ত সে মামলা করতে পারবে না। এবং এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো আসামি কর্তৃক যেদিন থেকে রিসিভ করবে, এখানে এটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো যে সে যেদিন থেকে 5 দিন হোক, 2 দিন হোক, 7 দিন হোক পরে যদি সে রিসিভ করবে, এবং রিসিভে তো উনি ওখানে একটা করে অ্যাকনলেজমেন্ট ডিউ যেটাকে বলা হয় এডিতে একটা স্বাক্ষর করে এবং ডেট দেয়। তো উনি যেদিন রিসিভ থেকে ওদিন থেকে আমরা 30 ডেজ কাউন্ট করব। ওদিন থেকে 30 ডেজ কাউন্ট করে তার পরবর্তী 30 ডেজ, মানে যেদিন সে চেক মানে লিগ্যাল নোটিশ করেছে ওদিন থেকে 30 ডেজ পর্যন্ত, অথবা রিসিভিং ডেট থেকে 30 ডেজ পর্যন্ত সে মামলা করতে পারবে না বাদী। আচ্ছা, পরবর্তী 30 ডেজের মধ্যে মামলা করতে হবে। এখানে টোটাল ওয়াইডলি 60 ডেজের একটা ব্যাপার আছে। তার মানে প্রথম যে 30 দিন এখানে মামলা করতে পারবে না, মামলা করতে পারবে না। আবার অন্যভাবে বললে আমরা বলতে পারি যে ওই 30 দিনটা হচ্ছে মূলত কোনো নেগোসিয়েশনের, হ্যাঁ, ওদের তাকে টাকা পরিশোধের জন্য একটা টাইম দেওয়া হয়, সময় দেওয়া হয়, যে সে আসামি যাতে টাকাটা পরিশোধ করে, অথবা নোটিশ প্রাপক যাতে টাকাটা পরিশোধ করে, অথবা এর সাথে মানে নোটিশ দাতার সাথে কোনো প্রকার নেগোসিয়েবল করার চেষ্টা করে, আপোষ মীমাংসা করে, অথবা সে যদি মেয়াদ বাড়িয়ে নেয় অ্যাট এনি কস্ট যেটা করে, অথবা যদি বাড়তি কোনো ডিট করে নেয় যে আমি এর ভিতরে টাকা দেবো, এরকম যদি কিছু করে, সেই করার জন্য এই টাইমটা মূলত তাকে দেওয়া হয়, নোটিশ প্রাপককে দেওয়া হয় এই টাইমটা। এটা দেওয়ার পরে যদি 30 দিনের ভিতরে সে মামলা মানে না করে, কোনো রেসপন্স না করে, পরবর্তী 30 ডেজের ভিতরে
এই মামলাটা করার উপযুক্ত টাইম, যেটা আমরা অ্যাপ্লাই করে থাকি বিজ্ঞ আদালতে। জি, তার মানে এই নোটিশটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এই মামলা। অবশ্যই। তো এই ক্ষেত্রে যদি আমরা নোটিশের মধ্যে কোনো ছোটোখাটো ভুল দেখি, তাহলে কি পুরো মামলা করার প্রক্রিয়াটা কি বাতিল হয়ে যাবে? না, এখানে প্রক্রিয়া বাতিল হবে না, কারণ এই যে মামলাগুলো আমরা সাধারণত করে থাকি আইনজীবীর মাধ্যমে। একজন গ্রাহক সে যে বিষয়ে অভিজ্ঞ না বা সে জানে না বলে একজন আইনজীবীর ধারস্থ হয়ে থাকে। এখন এই যেই ভুলটা হয়, এই ভুলটা একজন আইনজীবী ধরতে পারবে, আইনজীবী বুঝবে, এই জন্য আইনজীবীর নামের পূর্বে বিজ্ঞ শব্দটা ইউজ করা হয়। এখন আইনজীবী কর্তৃক যদি ভুল হয়ে থাকে এবং সেই ভুলটা যদি সহনীয় পর্যায়ে বা আইনের ব্যত্যয় না ঘটে, এইরকম পর্যায়ে আসে, সেটা ক্লারিক্যাল মিস্টেক, হ্যাঁ, ক্লারিক্যাল মিস্টেক যেটাকে বলা হয়, এরকম হইলে সেটা বিজ্ঞ আদালতেরা কনসিডার দৃষ্টি দেয়। অথবা যদি দেখা যাচ্ছে এরকম মানে প্রার্থীর আর্থিক ক্ষতি বা মানে মামলার মেরিটে যদি এফেক্ট না পারে, তখন তো এগুলো মার্জনীয় বা বিজ্ঞ আদালত এগুলো কম্প্রোমাইজ দৃষ্টিতে দেখে। যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে সিকিউরিটি চেক বাবদ যদি কোনো প্রতিষ্ঠান কোনো চেক রাখেন, সেক্ষেত্রে ওই সিকিউরিটি চেককে ডিসঅনার করে যদি মামলা করেন, এক্ষেত্রে যার বিরুদ্ধে মামলা হয় তার প্রতিকার কি? এক্ষেত্রে সিকিউরিটি চেক বাবদ এখন আমাদের দেশের সিচুয়েশন হয়ে গেছে যে মেজরিটি না 99% এবং যে কোনো অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ঋণ দেওয়ার সময় তারা সিকিউরিটি চেক রেখে দেয়। এটা মানে ওপেন সিক্রেট বলা হয় যেটাকে, ওপেন সিক্রেট। এটা প্রত্যেকেই করছে, কিন্তু কোর্ট কাছারি থেকে কেউ স্বীকৃতি দেয় না যে আমরা করেছি কিনা। এই সিকিউরিটি চেকের ক্ষেত্রে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন একাধিক ডিসিশন আছে যে সিকিউরিটি চেক একটা টাইমে ছিল, সিকিউরিটি চেক হইলে এগুলো 561-এ গিয়া স্টে হয়ে যেত। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে স্টে ব্যাকেট করে সিকিউরিটি চেকগুলোকে টু বি কন্টিনিউ করে দিয়েছে যে না, এটার ভিতরে কোনো প্রভাব পড়বে না। এইরকম অনেকগুলো ডিসিশন আছে যে সিকিউরিটি চেক দিয়ে মামলা করা যাবে। এবং আদালতের, উচ্চ আদালতের এরকম সিদ্ধান্ত আছে যে কারো থেকে চেক নিলে অবশ্যই সেটা লিখিত কন্ডিশন থাকতে হবে, কি শর্তে তিনি এই চেকটা রিসিভ করেছেন। জি, এক্ষেত্রে আবার এখন এটা হয়েছে উইদিন 2 or 3 ইয়ার্স আগে, যে কজ অফ ট্রানজ্যাকশন বলা হয়। কজ অফ ট্রানজ্যাকশন, এটা নিয়ে একটা মামলা একদম অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গড়াইছে। তারই প্রেক্ষিতে এবং ওইটার অ্যামাউন্টটা ছিল মানে অনেক বেশি হাই, যেটাকে বলা হয় অসামঞ্জস্য, যে ট্রানজ্যাকশন বলা হয়, সেই ট্রানজ্যাকশনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে তার কোনো ছিল না, মানে এই লেনদেন হওয়ার মতো বা ওই আর গ্রাহকের অ্যাকাউন্টে এরকম বড় লেনদেন কখনোই হয় নাই। এমন একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে এরকম যেই অ্যামাউন্ট হয়েছে, সেই অ্যামাউন্টের কারণে বিজ্ঞ আদালত ওগুলা দিয়ে একটা রুল ইস্যু করে দিয়েছে এবং একটা অর্ডার দিয়ে দিয়েছে যে আগে আপনাকে লেনদেন করার সময় কজ অফ ট্রানজ্যাকশন, যে ট্রানজ্যাকশনের উদ্দেশ্য কী কারণে চেক দেওয়া হয়েছিল, এই মর্মে একটা লিখিত থাকতে হবে। যে লিখিত থাকতে হবে, এটা আমরা দেখেছি উচ্চ আদালতের অর্ডার আছে এবং হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জাজমেন্টে এই বিষয়গুলো এসেছে। কিন্তু যদি কেউ তারপরেও ডিসঅনার করে, মানে সিকিউরিটি চেকগুলো ডিসঅনার, এক্ষেত্রে আসামি করা হয় যাকে, তার অন্য কোনো আইনি প্রতিকার নেওয়ার সুযোগ আছে কিনা? না, অন্য কোনো আইনি প্রতিকার আছে। সে যখন চেক ইস্যু করে যে আসামি হয়, সেই ইস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে সে এইরকম চেক তার হারিয়ে গেছে কিনা এই মর্মে সে কোনো জিডিতে উল্লেখ করতে পারে, অথবা তার কোনো কোথাও সে মিচিং হয়েছে, অথবা এই মানে বাদীকে না দিয়ে অন্য কাউকে দিয়েছে সেই চেকটা, এই মর্মে তার কাছে কোনো লিখিত থাকতে পারে। অথবা যদি তার মানে কোনো মিচিংয়ের ক্ষেত্রে যদি সে নিজেকে আত্মপক্ষ সমর্থনের জন্য কোথাও জিডি করে থাকে, অথবা তার মৌখিক কোনো মানে সাক্ষী থাকে, বিজ্ঞ আদালত বর্তমানে এইসব মামলার ক্ষেত্রে মৌখিক সাক্ষীদের মোটামুটি DW1-এ করে মূল্যায়ন করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি, যেটা আমরা আলোচনার মধ্যে এসেছে, যে অনেক সময় জোরপূর্বক চাপের মুখে অনেকের থেকে চেক সাইন করে নিয়ে নেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা যদি এরকম কোনো পরিস্থিতি শিকার, সেক্ষেত্রে একজন ভিকটিম হিসেবে তার করণীয় কী? জি, এরকম ঘটনা রিসেন্ট না, আগেও ঘটে আসছে, অনেক ক্ষেত্রেই ঘটে থাকে এরকম ঘটনা। সুন্দর একটা প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এখন এই ব্যাপারটা হলো এই যে আপনি যেখান থেকে চেক গিয়েছে, ওই চেকটার যদি কোনো আপনার থাকে, মানে ব্যাক পার্ট, চেকের মুড়ির সাথে যেই পার্ট থাকে, সেই পার্টটা দিয়ে আপনি আপনার নিকটতম যে ঘটনাস্থল উল্লেখ করে একটা জিডি করে নিতে পারেন, এবং যেই ব্যাংক থেকে দেওয়া হয়েছে ওই ব্যাংকে স্টপ পেমেন্ট করে রাখতে পারেন, সংশ্লিষ্ট ব্যাংকে এবং ব্রাঞ্চে গিয়ে আপনি ওটা উল্লেখ করে স্টপ পেমেন্ট করে রাখতে পারেন। অথবা যদি এই চেকের ব্যাপারে আসে, সেই ব্যাপারে আপনি আইনগত সহায়তা, পুলিশের হেল্প নিতে পারেন। এই কতগুলো আছে, এইগুলো অ্যাপ্লাই করলেই বিজ্ঞ আদালতে আসামি তার মানে আত্মপক্ষ সমর্থনের জন্য উপযুক্ত ডকুমেন্ট পেয়ে যাবে। জি,
পরবর্তী আমাদের প্রশ্ন সেটা হলো এই যে আমরা একটা চেক নিই, অনেক ক্ষেত্রে দেখি যে চেক দেওয়ার পরে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে একটা মামলা হলো, আবার সেম বিষয়টা নিয়ে অর্থাৎ একবারই উনি কিন্তু ট্রানজ্যাকশন করেছেন যেভাবে হোক, সেটা ঋণ হোক, ধার হোক, অথবা ব্যবসা পারপাসে হোক, কিন্তু ওই একটা ইস্যুকে নিয়ে আমরা দেখি যে ভিন্ন ভিন্ন মামলা তৈরি করে তাকে হয়রানি করা হচ্ছে। এক্ষেত্রে যখন এই ধরনের হয়রানি করা হয় সেক্ষেত্রে আইনগত কোনো প্রতিকার আছে কিনা একজন ভিকটিম হিসেবে? এই ক্ষেত্রে আপনার এই প্রশ্নটা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আমরা এ ধরনের ব্যাপার অনেক ফেস করেছি, যেমন অর্থঋণ মামলায় একই ট্রানজ্যাকশন, একটাই মাত্র ঋণ গ্রহণ করছে গ্রাহক, একটা ঋণের অ্যাগেনস্টে একদিকে তার বিরুদ্ধে অর্থঋণ মামলা চলমান, অন্যদিকে চেকের মামলাও চলমান, দুইটা মামলাই তারা অ্যাপ্লাই করে থাকে। তো এই ক্ষেত্রে আপনি যদি দেখতে পান তাহলে দেখা যাবে এইটা যে অর্থঋণ মামলায় আপনি যদি ইনস্টলমেন্ট দিতে থাকেন, কিংবা আমরা এমনও দেখি যে এই সেম ইস্যু নিয়ে 420 মামলা হচ্ছে, 406 ধারাও মামলা হচ্ছে। তো একজন একটা অপরাধের জন্য তাকে তো 3টা 4টা 5টা কোর্টে মামলা পরিচালনা, দৌড়ানো, তার একটা হয়রানি, এটা নিছক একটা হয়রানি ছাড়া কিছু না। প্রতিকার তো অবশ্যই সে আইনগত পাবে, কিন্তু সে এই যে হয়রানিগুলো সেটা বন্ধ করার জন্য কোনো বা তার অন্য কোনো প্রক্রিয়া আছে কিনা? এটা বন্ধ করার জন্য এখন আপাতত মানে যেটা দৃষ্টিগোচর হচ্ছে, বন্ধ করার জন্য কোনো প্রক্রিয়া চলমান নাই, কিন্তু হয়রানি করে এটা মানে ওটাকে কি বলে পার্সোনাল হ্যারাসমেন্টের থেকে, মন মানসিকতা থেকে। দেখা যাচ্ছে একজন ঋণ নিয়েছে বা একজন ট্রানজ্যাকশন করেছে, দীর্ঘদিন ঘুরাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে না, তো ওই মানে যেই লোকটার কাছ থেকে টাকা পাবে তাকে হ্যারাসমেন্ট করার জন্য বা মেন্টাল টর্চার করার জন্য এই মামলাগুলো ডবল করে। আর ফর ফিউচারে দেখা যাচ্ছে এই মামলাগুলোর রেজাল্ট তো ডবল হবে না, কারণ প্রত্যেকটা মামলায় যখন সে ট্রায়ালে যাবে, ট্রায়ালে গেলে টোটাল মূল কপিগুলো তাকে করে সাবমিট করতে হচ্ছে। তো একটা মামলা যদি উনি একটা ট্রানজ্যাকশনে 2টা মামলা করে বা 3টা মামলা করে, তো 3টা মামলা খালি অর্থঋণ মামলা বলেন আর চেকের মামলা বলেন, 420 406 ধারার মামলা বলেন, এক্ষেত্রে সে ডকুমেন্টটা সে এক জায়গায় সাবমিট করতে পারবে। আর যে কোনো মামলা ট্রায়াল শেষে ডকুমেন্ট ফটোকপি কোর্ট কাছারি অ্যাডমিটেড না, কোনো কোর্ট কাছারিতে ডকুমেন্টের হিসাবে ফটোকপি অ্যাডমিটেড না। তো ওনার যদি চেক থাকে, ডিজনার স্লিপ থাকে আর লিগ্যাল নোটিশ থাকে, এগুলো মূল কপি উনি যে কোনো এক জায়গায় সাবমিট করতে পারবে, এক জায়গায় উনি ফাইনাল জাজমেন্টের জন্য যেতে পারবে। অন্যান্যগুলোয় টাইম কিল করা এবং আসামিকে হয়রানি করতে পারবে, এছাড়া আর কিছু। আমরা কি এই ধরনের অকারেন্স যখন ঘটে সেজন্য কি আমরা উচ্চ আদালতে কোয়াশমেন্টের জন্য আবেদন করতে পারি কিনা, এবং এক্ষেত্রে কি ধরনের প্রতিকার? হ্যাঁ, এ ধরনের কসমেন্টের জন্য যাওয়া হয় বা একাধিক মামলায় কসমেন্টের জন্য যায়, কিন্তু সাধারণত জজ সাহেবরা, হাইকোর্টের অনারেবল জাস্টিস যারা আছে, তারা এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা তাদের কাছে বিবেচ্য মনে হয় বা সম্ভাব্য মনে হয়, ওই ক্ষেত্রে তারা স্টে দেয়। এছাড়া অন্যান্যগুলোয় রুল দিয়ে দেয় যে এতদিনের ভিতরে নিষ্পত্তি করার অর্ডার দিয়ে দেয়, কিন্তু বেনিফিট হয় না বাদীপক্ষ বা আসামিপক্ষ। এই ক্ষেত্রে কোনো হাইকোর্ট থেকে বা উচ্চ আদালত থেকে কোনো বেনিফিশিয়ারি হয় না। মানে অধিকাংশ ক্ষেত্রে বলা হয় যে আপনি ট্রায়াল ফেস করেন। যদি আমাকে ট্রায়াল ফেসই করতে হয় তাহলে তো আমাকে সেই একই আবার আপনাকে প্রসেস অ্যাপ্লাই করতেছে, প্রতিটা কোর্টে আমাকে দৌড়াতে হচ্ছে। কিন্তু ট্রায়ালে হয়তো শেষে গিয়ে আমি নির্দোষ হিসেবে প্রমাণিত হব, কিন্তু আমাকে তো একটা অপরাধের জন্য 5টা কোর্টের পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আসা যাওয়াটা একটা পানিশমেন্ট। অবশ্যই আসা যাওয়া, শুধু আসা যাওয়া না, তার ওই দিনকার সে বাহিরে কাজ করলে একটা তার পরিবারে সলভেন্সি আসতো, ওই কাজটার জন্য তাকে লয়ার ফি দিতে হচ্ছে এবং কোর্টে বাড়তি যে খরচগুলো সেগুলো করতে হচ্ছে। এইটাই যে আমি প্রথমেই বলেছি যে এই ব্যাপারটা করেই শুধু মেন্টাল হ্যারাসমেন্টের জন্য এবং ফাইন্যান্সিয়াল হ্যারাসমেন্টের জন্য, অন কাইন্ড অফ তাকে হ্যারাসমেন্টের জন্য, আসামিকে হ্যারাসমেন্ট করার জন্য এইগুলো অ্যাপ্লাই করে থাকে। আমাদের আলোচনা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আশা করি। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে। বিরতির পরে আমরা আবারও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভ্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় চেক মামলা, সমস্যা ও সমাধান। এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আপনারা অবশ্যই আমাদের আজকের আলোচনা উপভোগ করছেন, সঙ্গে থাকুন। লাডেট, আমাদের যে পরবর্তী বিষয়টি সেটা হলো, আমরা যখন একটা আসামি হিসাবে সাব্যস্ত হয়ে আদালত থেকে কারো বিরুদ্ধে ওয়ারেন্ট হয় অথবা যদি কেউ গ্রেপ্তার হন, সেক্ষেত্রে প্রাথমিক স্টেপ হিসেবে তার প্রতিকার হচ্ছে জামিন নেওয়া। এক্ষেত্রে চেকের মামলা জামিন নেওয়ার প্রসিডিউর কী এবং এটা কি সহজলভ্য নাকি এটা এই ক্ষেত্রে অনেক বেগ পেতে হয়, বিষয়টা যদি আমাদের ক্লিয়ার করতেন। জি, এই ব্যাপারটা এখন মেজরিটি মানুষেরই কম বেশি ফেস করে থাকে। একটা ভালো টপিক বা বিষয়বস্তু।
চেকের মামলাটা সাধারণত একটু স্লো থেকে হার্ডের দিকে যাওয়ার একটা মামলা। প্রাথমিক দিকে যে জামিন পাওয়াটা যতটা সহজ, এই মামলায় সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে গিয়ে মানে প্রসিডিংস যেটাকে আছে সেটা অ্যাপ্লাই করে জামিন চাইলে বিজ্ঞ আদালতের সন্তুষ্ট হয়ে মামলা জামিন দেয়, কারণ এই মামলাটা হলো বেইলেবল সেকশন বলা হয় যেটাকে। তো বেইলেবল সেকশনে জামিন পেয়ে তারপর যখন মামলাটা বিচারে যায়, ঠিকই তদ্রূপই এই মামলাটা বিচারে যত দিকে আগাবে ততই আসামির জন্য একটি মানে নেগেটিভ টাইম অপেক্ষমান থাকে। আচ্ছা, হ্যাঁ, নেগেটিভ টাইম বা খারাপ সময় অপেক্ষার জন্য থাকে। মামলাটা রায়ের দিকে যতই গড়াবে ততই আসামিকে এটার ব্যাপারে প্রস্তুতি নিতে হবে যে চেকে উল্লেখিত টাকার 50% তাকে দেওয়ার জন্য মেন্টাল প্রস্তুত থাকতে হবে। আর সাধারণত এই মামলাটা যেহেতু আপোষযোগ্য এবং জামিনযোগ্য মামলা বা জামিনযোগ্য ধারা, এই মামলাটার ক্ষেত্রে তো আমরা কোর্টে গেলে সাধারণত বড় অ্যামাউন্ট যেটাকে বলা হয় 10 কোটি 20 কোটি এর উপরে নিচে যদি হয়, সাধারণত আমরা যে হিসাব আনতে আপোষ করে ফেলবো বা পরিশোধ করে দেব, এই কন্ডিশন অ্যাপ্লাই করলে জজ সাহেবরা আমাদেরকে জামিন দিয়ে দেয় বা আমরা এই জামিন পাওয়াটা এটা একটু ইজি ব্যাপার আমাদের সাধারণত বিচার প্রার্থীর জন্য এবং আইনজীবীর জন্য, উভয়ের জন্য। কিন্তু জামিন পাওয়ার পরে যতদিন পর্যন্ত মামলাটা রায়ের অপেক্ষমান থাকে, আস্তে আস্তে মামলাটা এর জন্য আসামি পক্ষের জন্য একটু নেগেটিভ বা ওটাকে কি বলা হয় টাকা পরিশোধের প্রস্তুতির ইঙ্গিত দিতে থাকে। তদ্রূপভাবে মামলাটা বর্তমানে দীর্ঘ সূত্রিকার একটা অবস্থানে দাঁড়িয়ে গেছে। কারণ আমরা যারা প্র্যাকটিস করি দেখতে পাচ্ছি যে মামলা এত জট, কিছু কিছু মামলার ডেট পরে 7 মাস 8 মাস 10 মাস পরে এক একটা মামলার ডেট পড়ে। এক্ষেত্রে বিচার প্রার্থীর ক্ষেত্রে যদি একটা প্রতিবন্ধকতা হয় বা দীর্ঘ সময় ঝুলে থাকে, এই নিয়ে তাদের ভিতরে কম বেশি মানে অসন্তোষ ক্ষোভ বিরাজ করে। আর এই মামলার ক্ষেত্রে যখনই দেখা যাচ্ছে রায়ের স্টেজে যাবে তখন সে ওটাকে বলবে এভাবে, সে দোষী কি না, সে প্রতারণার শিকার কি না, সে অন্য কোনোভাবে পরিস্থিতির শিকার কি না, এটা বিবেচনা না করেই 50% টাকা তাকে পরিশোধ করতে হয়। আর এই মামলাটার ব্যাপারে আরও একটা ব্যাপার আছে, শুধু একজন সাক্ষীর বা শুধু বাদী সাক্ষীর সাক্ষ্যর শেষেই মামলায় কনভিক্ট করে থাকে বা সাজা দিয়ে থাকে। হ্যাঁ, এইটা অবশ্য বিচার প্রার্থীদের জন্য একটু সমস্যা বলবো আমি, যে আসামি পক্ষের জন্য সমস্যা, কিন্তু বাদী পক্ষের জন্য একটু মানে সাশ্রয় হচ্ছে বা অল্প সময়ের জন্য। কিন্তু একজন মানুষ বা একজন ব্যক্তির উপর নির্ভর করে একটা মামলায় সাজা দেওয়াটা, তাও মিনিমাম মানে তাও 1 বছর, 1 বছর সাজাটা আমরা জানি যে চেকের মামলা সর্বোচ্চ সাজা 1 বছর এবং সর্বনিম্ন বিজ্ঞ আদালতের সন্তুষ্টির উপরে 15 দিন থেকে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস যেভাবে ইচ্ছে বিজ্ঞ আদালতে স্যাটিসফাইড বা অ্যামাউন্টের উপর বেস করে এইটা সাজা দিয়ে থাকে জজ সাহেবরা আমাদের দেশে। তো এক্ষেত্রে আসামির জন্য যেমন রায়ের আগ পর্যন্ত একটা ভালো টাইম বা একে মানে বাদীকে হয়রানি করার, আর রায়ের পরবর্তীতে আবার এটা উল্টে যায়, টোটালটা উল্টে যায়। যেমন আসামিকে এরপর রায়ের আপিলের জন্য সময় দেওয়া হয়, 2-3টা সময় দেওয়া হয়, 2-3টা ডেটের ভিতর সে টোটাল টাকা পরিশোধ না করলে পূর্বের আদেশ বহাল থেকে যায়, মানে তার পূর্বের যে সাজা ওটা বহাল থেকে যায়। এর পরবর্তীতে একটা চেকের মামলার জন্য হাইকোর্টে দৌড়ানো, রিভিশন করা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে। এক্ষেত্রে আবার ভিন্ন বিষয় আছে। যদি আমরা ট্রায়ালের ক্ষেত্রে আমরা দেখি যে ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া যেটা হয়, যে আমরা আসামি হিসেবে অনেক ক্ষেত্রে নোটিশ রিসিভ করে না, অথবা উনি অন্য প্লেসে ছিলেন, অন্য কোথাও থেকে রিসিভ করে নিয়েছে, তারপরে যে মামলা হলো উনি মামলা সম্বন্ধে ওয়াকিফাল না, সোজা কথা। তার পরবর্তীতে এই মামলাটা কিন্তু তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শেষ, কিন্তু তিনি তো আর কোথাও সুযোগ পান নাই যে এই মামলাটাকে সে কন্টেস্ট করবে। কিন্তু প্রেক্ষাপট দাঁড়ায় যেটা, সেটা হলো এই মামলাটা রায় হয়ে গেছে ওনার বিরুদ্ধে, তখন তার কোনো কথা বলার সুযোগ নেই, তাকে বাধ্য হয়ে কিন্তু 50% টাকা দিয়ে জামিনটা নিতে হচ্ছে। এক্ষেত্রে এই আইনটি কি আসলে বিবাদীদের জন্য একটি ন্যায় ভিত্তিক আইন হয় কিনা? তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন বা ভালো একটা প্রশ্ন। সেটা হলো প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই আছে, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে আপনি ফৌজদারি মামলার ক্ষেত্রেও দেখবেন একজন লোক যদি তার স্থানে উপস্থিত না থাকে, এটা হোক সে ইয়ার মামলায়, মার্ডার কেসের মামলায় বা অন্য কোনো মামলায় এককভাবে অনুপস্থিত হিসাবে তার মামলার কার্যক্রম কিন্তু চলমান থাকবে বা চলমান থাকে। আর এই মামলার ক্ষেত্রেও যে মূলত চেকের মামলায় একজনকে সাজা দেওয়া হয় তার টাকার হিসাবে না,
মানে এই যে কী বলে টাকা পরিশোধ করে না এই জন্য না, শুধু নির্দিষ্ট ডেটে চেকটা কেন ডিজনার হলো এই অপরাধের জন্য। এবং সে জেল খাটলেই যে মানে টাকা থেকে অব্যাহতি পেয়ে যাবে বা মাপ পেয়ে যাবে এরকম কোনো আইন নেই। এই যে একটা যত বড় অ্যামাউন্ট হোক তাকে 1 বছরের জন্য সাজা দেওয়া হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সমাজের মানুষ 2 কোটি 5 কোটি টাকা আত্মসাৎ করে 1 বছর জেল খেটে এসে সে সারা জীবন মানে আলিশান জীবনযাপন করবে। তো এই ক্ষেত্রে একজন আসামিকে যখন সাজা দেওয়া হয় এই জন্যই যে আপনি চেক দিয়েছেন। সাধারণত ব্যাংকিং আইনে বা ব্যাংকিং বইতে আমরা দেখেছি যে চেক পাওয়ার নগদ টাকা সমান কথা হিসেবে ধরা হয় ব্যাংকিং রুলস রেগুলেশনে। তো উনি চেক দিয়েছে, সমপরিমাণ টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে নাই বা অ্যাট এনি কস্ট রিজেক্ট হয়েছে বা রিজনার হয়েছে, এই কারণটা হিসেবেই 1 বছর সাজা, 2 মাস সাজা, 5 মাস সাজা এটা দেওয়া হয় শুধু ওই পরিমাণ টাকা ওনার অ্যাকাউন্টে না থাকার অপরাধে। কিন্তু এইটা এমন না যে উনি সারা জীবনে টাকা দিবেই না, এই জন্য উনি 1 মাস জেল খাটলেই ওনার সমস্ত টাকা মৌকুফ হয়ে যাবে। যেমন অন্য আইনেগুলো আমরা দেখে থাকি যে দণ্ডবিধিতে যে হ্যাঁ যদি 2 লাখ টাকা জরিমানা করে, দিতে না পারলে আরও 2 মাস বা 3 মাস মানে বিনিময়ে। এইটার এই ওয়ে না, এটা হলো টাকা আপনাকে দিতে হবে। কিন্তু এখন শুধু নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি দেন নাই, আপনাকে নোটিশ করেছে, সে মামলা ফেস করেছে, তারপরও না দেওয়ার অপরাধে বা টাইম কিলিং একটাকে যেটাকে বলা হয়, টাইম কিলিংয়ের অপরাধে আপনি মানে একজন আসামিকে এই পরিমাণ সাজাটা দেওয়া হয়ে থাকে, বুঝছেন। আর একজনের অনুপস্থিতিতে যখন মামলা হয়, এখন সেই ক্ষেত্রে আমাদের নিয়ম মোতাবেক বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের যে আইন আছে, যে আইন 138-এর যে আছে, ওখানে উল্লেখ করা আছে যে আসামি প্রদত্ত সর্বশেষ ঠিকানা অথবা উনি ঋণ নেওয়ার সময় হোক বা লেনদেন করা হোক, স্টাম্পে লিখিত করা হোক, অ্যাট এনি কাইন্ডস অফ ডিড, যে ডিডকে ওই ডিডে যেই ঠিকানাটা উনি উল্লেখ করেছে ওই ঠিকানাটায় নোটিশ ইস্যু করলেই এটা অ্যাডমিটেড হবে। হ্যাঁ অবশ্যই মানে মেজরিটি লোক দেখা যাচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানা থেকে, সে থাকে মানে ঢাকায় বা অন্য কোথাও, কিন্তু তার পার্মানেন্ট অ্যাড্রেসই সে ন্যাশনাল আইডি কার্ড করা। তো এক্ষেত্রে এদেরকে বলবো যে মানে বিচার প্রার্থী যে বা বাদী যে, বাদীর কিন্তু অপশন থাকে না, বাদী চাচ্ছি যে সে নোটিশটা পাক, কারণ নোটিশটা পাইলে যদি সে আপোষ করে বা কম্প্রোমাইজ আসে, যেহেতু মামলাটাই আপোষযোগ্য, যে কোনো স্টেজ মামলার চেকের মামলার যে কোনো স্টেজ আপোষ করা যাচ্ছে। আপনি অন্য কোনো মামলা যেমন হিরোইনের মামলা আপনি ইচ্ছে করলে আপোষ করতে পারছেন না, অস্ত্র মামলা আপনি ইচ্ছে করলে আপনার আপোষ করার আপনার সুযোগ নেই। তদ্রূপভাবে ওটা আপোষযোগ্য না আর ভেইলেবলও না, আর এটা আপোষযোগ্য এবং জামিনযোগ্য দুইটাই আছে। তো এই মামলাটার আপনি রায়ের দিন গিয়েও যদি কোর্টে বলেন যে আমরা আউট অফ কোর্ট কম্প্রোমাইজ করেছি বা আমরা আদালতে একটা কনসার্ন নিয়ে যে আমরা আপোষ মীমাংসা হয়ে গেছি, এই কন্ডিশনে আমরা আপোষ মীমাংসা হয়ে গেছি, একটা আপোষনামা দাখিল করে দিলে কোর্ট আসামিকে মামলার থেকে অব্যাহতি দিয়ে দেয়। যে এক্ষেত্রে আইনের দৃষ্টিতে এখানে আপোষ মীমাংসার এই কতটুকু সুযোগ, বাধ্যবাধকতা আছে কিনা বা কি পরিমাণ সুযোগ রেখেছে আইনে? না, আপোষ মীমাংসার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আছে, শুধু ইন্টেনশনের অভাব, আসামি পক্ষের ইন্টেনশনের অভাব। আপোষের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ আছে। আপনি একটা মামলা দেখা যাচ্ছে 4 বছর 5 বছর 7 বছর পরিচালনা করে লাস্ট ডেটে গিয়েও যদি বলেন যে আমি আজকে 50% দিলাম বা আজকে আপনি 5 লাখ টাকা ইনস্টলমেন্ট দিলাম, বাকিটা 2 কিস্তিতে দিয়ে দেবো বা আগামী 2 মাস সময় দেন আমাকে দিয়ে দেবো, জাস্ট আপনি অ্যাডমিট করে নেয়। জি, এই জন্য আদালত সবসময় উদার যে যদি আদালতের হাত অনেক লম্বা, আউট অফ দ্য কোর্ট যদি কোনো সমাধান হয় তাহলে তারা অবশ্যই সেটাকে মানে সবসময় অ্যাডমিট করে। এই যে আমাদের চেক সংক্রান্ত মামলাগুলো, এই ক্ষেত্রে গ্রেপ্তার, কারাবাস এর বাইরে কোনো সুযোগ আছে কিনা সমাধানের জন্য? হ্যাঁ আছে, আপোষের বাইরে বা শুধুমাত্র কারাবাস করেই তো আমি শেষ না, আমার তো টাকা চাই, যিনি বাদী তাকে তো টাকা পেতে হবে। জি, একটা নির্দিষ্ট সময় 6 মাস বা 1 বছর একটা জেল খেটে শেষ হয়ে গেল, তাদের এরপরের প্রক্রিয়াগুলো কি? এরপরের প্রক্রিয়াটা হয়ে থাকে এভাবে যে আমরা আগে দেখতাম যে এই যে একটা কথা বললেন যে হয়রানি করে থাকে হয়ে থাকে, তদ্রূপ আর আগে আমাদের একটা ছিল যে এই মামলায় সে নির্দিষ্ট পরিমাণ জেল খাটার পরে তারপর তো তারা টাকা দেওয়ার নাই, তার ওয়ারেন্ট তো হয়ে গেছে, মানে জেল খাটা হয়ে গেছে, তার ওয়ারেন্ট কোর্টে চলে গেছে। এরপর আসামি যখন জেল খেটে বের হওয়ার পরে সিসি মামলা নামে একটা মামলা আমরা সিভিল কোর্টে জেলা ও দায়রা জজে মামলা করা যেত। এই মামলাটা করলে তার স্থাবর অস্থাবর যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো যে একজন নিয়োগ দেওয়া হতো, ওই যে কমিশন বা রিসিভার, কমিশন নিয়োগ দিয়ে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে তার পরিমাণটা তারকে পরিশোধ করে দিত এবং বাকি টাকাটা মানে আসামি যে থাকে আসামিকে বরাবর হ্যান্ডওভার করতো। এর একটা আইন প্রচলিত ছিল। পরবর্তীতে এটা দেখা ওই এখন আর এডমিট হচ্ছে না, এইটার মানে প্রয়োগটা কমে গেছে। কমে যাওয়ার পরে
এখন মেজরিটি লোকই এই যে টাকার ক্ষেত্রে বা এই মামলার চেকের মামলার ক্ষেত্রে মানে হয়রানির শিকার হচ্ছে, বুঝছেন। সিসি মামলাটার কার্যকারিতা এখন কম। এখন মানি শুট মামলা করে থাকে এই যে টাকাটা রিকভার করার জন্য। মানি শুট নামে আরেকটা মামলা আছে, সেটা অনেকে করে থাকে বা করে। যখন তিনি সাজা খেটে বের হয়ে যাচ্ছেন তারপরে মানি স্যুট করা মানে তো সে আবার তাকে সিভিল প্রক্রিয়া এসে শুরু থেকে শেষ পর্যন্ত আসতে হয়। সেক্ষেত্রে তাহলে তো গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে যিনি বাদী থাকেন। অবশ্যই ক্ষতি হচ্ছে, এছাড়া তো উপায় নেই, এছাড়া তো প্রতিকার নাই, কোনো প্রতিকারই পেলেন না, এছাড়া আর কোনো প্রতিকার নাই। নতুন করে তাকে আবার মামলা করতে হচ্ছে, ওই যে মানি শুট মামলা করতে হচ্ছে। আর সিসি মামলাটার প্রয়োগ এখন নাই। যদি সিসি মামলাটার প্রয়োগ থাকলে তাহলে মানে গ্রাহক, আবার অনেক গ্রাহকের আসামির পক্ষ যারা থাকে তাদের দেখা যায় সলভেন্সি থাকে না, ওই ক্ষেত্রে বাদী পক্ষের আর কিছু করার থাকে না যদি সলভেন্সি না থাকে। একটা লোকের সলভেন্সি না থাকলে তার উপর তো আর কিছু অ্যাপ্লাই করা যায় না। যে আমরা দেখি যে চেকের মামলাগুলো একটা দীর্ঘসূত্রতা লক্ষ্য করি আমরা, যে কিছু মামলা এমনও হয়ে গেছে 20 বছর পর্যন্ত কিন্তু চেকের মামলা রানিং থাকে। এক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রতার কারণে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো এবং যে অর্থনৈতিক প্রক্রিয়া দেশের, সেক্ষেত্রে সেগুলোতে বিরূপ প্রভাব পড়ে কিনা, আপনি কি মনে করেন সেক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেই সব ব্যাংক কর্তৃক যে বড় বড় অ্যামাউন্টের 5 কোটি 10 কোটি বা আরও অ্যাবভ অ্যামাউন্ট যেটা থাকে, এই ক্ষেত্রে যে মামলাটা করে থাকে সেই মামলায় দেখা যাচ্ছে আসামি পক্ষ আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু কিছু একটা ইস্যু, মানে যেটা তাদের আইনজীবীও জানে যে আমার অ্যাপ্লিকেশন এডমিট হবে না, সে ওইটাকে ইস্যু করে সে হাইকোর্টে চলে আসে। হাইকোর্টে চলে এসে একটা অর্ডার নিয়ে যায় যে আমি এইভাবে দেবো এইভাবে দেবো, একটা অর্ডার নিয়ে যায়। আর সেই অর্ডারের কারণেই একটা মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 বার 6 বার 7 বার পর্যন্ত হাইকোর্টে আসে উচ্চ আদালতের একটা নেওয়ার জন্য, অর্ডার নেওয়ার জন্য। আর তারই ফলশ্রুতিতে দেখা যায় মামলা রায়ের স্টেজ থাকে, রায়ের স্টেজ থেকে আবার ব্যাক করে আবার ইয়েতে আসে, মানে সাক্ষীর স্টেজ আছে, মানে চার্জের পরবর্তী যে সাক্ষীর স্টেজে আবার ওখানে চলে আসে। এরপরে যে ইনস্টলমেন্ট থাকে, আবার মর্গেজের যে ব্যাপারটা থাকে, সেই মর্গেজের ব্যাপার থেকে যে মামলার উৎপত্তি হয় বা অর্থঋণ মামলা থাকে, ওখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেখা যাচ্ছে করতে পারে, ওনারা নিলামে বিক্রি করে রিকভার করতে পারে। করার পরবর্তীতে ওইটি নিয়ে আবার দেখা যাচ্ছে যে না, আমার জমির পরিমাণ ছিল এত, এরা কম করেছে, এই নিয়ে আবার উচ্চ আদালত আবার একটা অর্ডারে এগেনস্টে যায়। এই ক্ষেত্রে যারা বিচার প্রার্থী বা বাদী থাকে, যারা বাদীরা অবশ্যই অর্থনৈতিকভাবে এবং ওটাকে কি বলবো, যে একই মামলার ক্ষেত্রে এক বাদী 2 বার 3 বার 5 বার পরিবর্তন 7 বার পরিবর্তন করতে হচ্ছে। বছর পর বছর একটা ব্যাংকের প্রতিনিধি আদালতে ধারস্থ হচ্ছে, আদালতের বারান্দায় ঘুরছে, সে তো একজন বেতনভুক্ত এমপ্লয়ি, তাকে এই গ্রাহকের টাকা আদায়ের জন্য বছরের পর বছর কোর্ট কাছারিতে ঘুরতে হচ্ছে। শুধু তো আর্থিক প্রতিষ্ঠান না, আমাদের যারা ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ সবার ক্ষেত্রে। এমনও আমরা লক্ষ্য করেছি যে টাকার জন্য তিনি মামলা করেছেন, আদালতের পিছনে তার এর চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে। না, চেকের মামলা এরকম হয় না, এটা সিভিল মামলায় হয়ে থাকে। এই যে বিষয়গুলো, মানে চাকরির মামলার ক্ষেত্রে আমরা দীর্ঘসূত্রটা দেখি। আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে এই যে মামলা যে সাক্ষ্য প্রমাণ, এক্ষেত্রে বর্তমান ডিজিটাল যুগে এক্ষেত্রে ডিজিটালাইজড কোনো সিস্টেমে এনে সাক্ষ্য প্রমাণগুলো আরও দ্রুত কার্যকর করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা মানে দীর্ঘসূত্রিকা যেটাকে বলা হয় বা লেন্দি প্রসেস, এটার ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মানে আদালতের এবং আইনজীবীদের ইন্টেনশন যদি ভালো থাকে বা তারা যদি চায় যে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব, তাহলে অবশ্যই করতে পারে। আর এইটা করার ক্ষেত্রে হ্যাঁ, নির্দিষ্ট যেই ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো বিজ্ঞ আদালতে চাইলে হয়। বিজ্ঞ আদালতে অপ্রয়োজনীয় টাইম পিটিশন যেগুলো থাকে সেগুলো করলেই হয়, মানে নামঞ্চ রিজেক্ট করলেই এটা দ্রুত হয়। দেখা যাচ্ছে একটা মামলার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত 20 বার 25 বার 50 বার টাইম নেয় আসামি পক্ষ। আর সারা জীবন আমরা দেখে আছি যে অসুস্থ আর মা মারা, দাদা মারা, নানা মারা, এগুলো সব আসামি পক্ষেরই যায়, বাদী পক্ষের যায় না। বুঝছেন, এই প্রসেসটা আমরা মানে এই প্র্যাকটিসটা করে আমরা দেখতে থাকি। ডিজিটাল লেনদেন বাড়ার সাথে সাথে আমাদের যে চেকের যে আইনগত সমযোজী করা, সেটা এখনো হয় নাই বা এটা প্রয়োজন মনে করেন কিনা? অবশ্যই এটা আপডেট হওয়া দরকার। বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন বা ডিজিটালাইজড হওয়ার ক্ষেত্রে অনলাইন যে এগুলো হয়, ব্যাংকের ট্রানজ্যাকশন হয় বা অনলাইন যে প্রসেস হয়, এগুলো আধুনিকায়ন করা উচিত। শুধু অনলাইনের বা আধুনিকায়ন ব্যাংকে হলেই হবে না, এগুলো কোর্ট কাছারির দিকেও পুষতে হবে। আর তার অংশ হিসাবে আমাদের অনেকেরই অনেক কিছু করণীয় আছে, যার যার অবস্থান থেকে ইন্টেনশনালি যদি প্রস্তুত থাকে। আর কোর্ট কাছারির যদি মূলত আমরা যারা বিচার প্রার্থী থাকি, হোক বাদী পক্ষে বা হোক আসামি পক্ষে, সাধারণত দেখা যাচ্ছে আসামির চেকের মামলায় একটাই গ্রাউন্ডস বা একটাই তাদের আসামি পক্ষে শুধু টাইম কিল করা ছাড়া আর তার কোনো
থাকে না, মানে রিমেডি থাকে না। আসামি পক্ষের রিমেডি একটা, সে টাইম কিল করবে, এছাড়া আর তার কোনো রিমেডি থাকে না। আর বাদী পক্ষের উচিত এইটা দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা না করা। টোটালটা ডিপেন্ড করে আমাদের জজ সাহেবদের উপরে। জজ সাহেবদের একজন জজ সাহেবকে যদি পার ডে 200, 250, 300 মামলা শুনতে হয়, তাহলে সে বিচার করবে না, শুধু ফাইল আপ ডাউন করবে। এবং এগুলার ওনার অর্ডার লিখতে হচ্ছে, আবার মানে অর্ডার লিখতে হচ্ছে, আবার প্রত্যেকটার নেক্সট ডেট দিতে হচ্ছে, কেটা কিসের জন্য আসছে, কে কী চাচ্ছে এটা শুনতে হচ্ছে। আফটার অল তার উপর মানে মামলা অনুপাতে দায়িত্ব অনেক অনেক ওভারলোড। জি, একটা মামলা যখন রায় হয়ে যায় সেক্ষেত্রে আসামির আইনি প্রতিকার কি থাকে? একটা মামলা রায় হয়ে যাওয়ার পরে আসামির প্রথম প্রতিকার থাকে, তাকে যেই আদালত কর্তৃক তাকে সাজা দিয়েছে ওই আদালতে তাকে সশরীরে হাজির হয়ে আপিলের শর্তে জামিনের আবেদন করতে হবে, আপিলের শর্তে। আর এইখানে ফার্স্ট কন্ডিশন আছে এইটা, যে সে আপিলের শর্তে জামিন অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাকে আগে করতে হবে এই দরখাস্ত যে সে আদালতের মানে চেক, বিচার্য যে চেক থাকে ওই চেকের 50% টাকা জমা দেওয়ার জন্য আগে চালানের মাধ্যমে ওই কপিটা বিজ্ঞ আদালতে জমা দিতে হবে। জমা দিলে পরে ওইখানে তাকে 3টে অ্যাপ্লিকেশন করতে হয়। একটা নথি উপস্থাপনের, আরেকটা করতে হয় যে মানে বিচার্য চেকের 50% টাকা চালানের মাধ্যমে আদালতে দরখাস্তের অনুমতি, আর একটা চাইতে হয় যে আপিলের শর্তে জামিন চাই। এই 3টা দরখাস্ত তাকে বিজ্ঞ আদালতে সাবমিট করতে হয়। তো বিজ্ঞ আদালত আগে অ্যামাউন্টটা কি বিচার্য চেক নাকি রায়ের? না, বিচার্য চেক। যদি এমন হয় যে রায়ের মধ্যে তার চেকের থেকে আরো কিছু গুণ বেশি টাকা, হ্যাঁ, বিজ্ঞ আদালতে 3 গুণ পর্যন্ত বৃদ্ধিকরণের মানে এখতিয়ার রাখে যে কোনো চেকের উপর। চেকের ভ্যালু যেটাই থাকবে বিজ্ঞ আদালত ইচ্ছে করলে ওর 3 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আসামিকে সাজা দিতে পারবে এবং অর্থদণ্ড করতে পারবে। কিন্তু যখন আপনি আপিল করবেন, আপিলের ক্ষেত্রে চেকে বর্ণিত টাকার 50% জমা দিতে হবে। সে তাই বিজ্ঞ আদালত বা জজ সাহেবরা আমাদের যতটুকুই দেখ, 3 গুণ দেখ, ডবল দেখ বা 1.5 গুণ দেখ বা 20,000 টাকা বাড়তি দেখ, ওইটা না, আপনার চেকে বর্ণিত টাকার 50% টাকা ইয়াতে মানে চালানের মাধ্যমে জমা দেওয়ার অ্যাপ্লিকেশন দিতে হবে এবং ওইটাই বিজ্ঞ আদালত ফার্স্ট অনুমোদন দেয়। ওইটা অনুমোদন দেওয়ার পরেই তার কার্যক্রম, আপিলের কার্যক্রম শুরু হয়। যে আপিলে যদি তিনি কোনোভাবে আপিলটাও অ্যালাউ না করেন, আপিল যদি ডিসঅ্যালাউড হয়, সেক্ষেত্রে তার করণীয় কী থাকে? না, আপিল করার ক্ষেত্রে এই ক্ষেত্রে মানে আসামি যারা থাকবে, সাজাপ্রাপ্ত আসামির এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ 2টা ব্যাপার থাকে। একটা হলে তাকে তার টাকা পরিশোধের সদিচ্ছার অভাব, আর একটা হলে তার সলভেন্সির অভাব। 2টা ব্যাপার থাকে। তো যদি তার টাকা পরিশোধের সদিচ্ছার অভাব থাকে তবে তার জন্য দেখা যাচ্ছে যে 2টা, 3টা, 4টা ডেট পর্যন্ত দেওয়া যায়, বা ইয়ার সাথে মানে অপরপক্ষ রেসপন্ডেন্ট পক্ষের সাথে কম্প্রোমাইজ করে যে হ্যাঁ আমি এই পার্ট দিলাম, এভাবে করে আমরা ইচ্ছা করলে আপিলেই মামলাটা নিষ্পত্তি করতে পারি। আর যদি তার সলভেন্সির অভাব থাকে, এক্ষেত্রে যদি বাদীপক্ষের কাছে তারা আবেদন করে যে আমার ইন্টারেস্ট কমিয়ে দাও, বা অন্যভাবে যে বাদীপক্ষ মনে করবে যে এর কাছ থেকে এর বেশি আমি রিকভার করতে পারছি না, তার সলভেন্সি নেই, তার কাছ থেকে আর তার যদি আর 5 বছরও জেল খাটাই বা 2 বছরও জেল খাটাই, 6 মাস জেল খাটাই, আমার তো টাকা রিকভারি হচ্ছে না, তাহলে তুই আর আমাকে যে মানে 50% দেছো, আর 20% 70% দে, আমি তোকে মাফ করে দেবো। তখন উনি যদি কোর্টে গিয়ে বলে যে হ্যাঁ আমাদের আদালতের বাইরে আপোষ হয়ে গেছে, বিজ্ঞ আদালত এগুলা অ্যাডমিট করে যে হ্যাঁ আদালতের বাইরে হয়েছে, অ্যাডমিট করে। আর যদি এই ধরনের কোনো অ্যাপ্লাই না করে, তখন বিজ্ঞ আদালত মানে বাধ্য যে নিম্ন আদালতের রায়কে বহাল রাখার জন্য, বিচারিক আদালত বা আপিল আদালত আপিল আবেদনটা রিজেক্ট করে দিতে পারে। হ্যাঁ, রিজেক্ট করে দিতে পারে। যে আমাদের আজকের অনুষ্ঠানের পর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ প্রশ্ন, যে ভবিষ্যতে চেক মামলা যে সংকট তৈরি হচ্ছে, এই সংকট নিরসনের জন্য রাষ্ট্র, ব্যাংক এবং আইনজীবীদের করণীয় কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা হলো সকলের সচেতনতা যেটাকে বলা হয়। আমি যারা ঋণ গ্রহণ করে বা যারা মামলায় আসামি হয় তাদের প্রতি আমার প্রথম থাকবে এটা, যে আপনারা কোনো অবস্থাতেই ব্ল্যাঙ্ক চেক হ্যান্ড ওভার করবেন না, এই একটা থাকবে। আর যারা ইয়াতে থাকবে মানে দরখাস্তকারী বা বাদীপক্ষ থাকবে, তাদের প্রতি থাকবে যে মামলা করার আগে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন যে টাকাটা রিকভারি করা সম্ভব কিনা। আর মেজরিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যতদূর সম্ভব তারা যতক্ষণ পর্যন্ত পারলে ততক্ষণ পর্যন্ত তারা আদালত ধারাস্থ হয় না, এটা তাদের লাস্ট চিকিৎসা অংশ হিসাবে আদালতের আশ্রয় নেয়। আর বাদীপক্ষের যেহেতু অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হোক বা ব্যক্তি হোক, অনন্য পায় যেটাকে বলে, কোনো উপায় না পাইয়ে তারা আদালতের ধারাস্থ হয়ে থাকে এটা। আর এক্ষেত্রে আমাদের সকলের করা উচিত যে মামলাটা মানে বিশেষ করে রাষ্ট্রের এখানে অনেক করণীয় আছে। রাষ্ট্রের করণীয় আছে এই যে আমরা দেখছি যে বিগত সরকারের আমলে 19টা 20টা এডিশনাল জাজ করেছে
তাদের মামলা নেই। বিশেষ জজ করেছে 8টা 9টা 10টা বিশেষ জজ করেছে, তাদের মামলা নেই, তারা 11টায় ওঠে, 12টার মধ্যে নেমে যায়, কারণ তাদের দৈনিক কজ লিস্টে মামলা থাকে 10টা 11টা। আর যে যুগ্ম জজ যারা থাকে তাদের কজ লিস্টে মামলা থাকে 200 250 300 এর বেশি মামলা থাকে। তার মানে শুধুমাত্র 7টা 8টা জজের উপর যুগ্ম জজে মামলার লোড থাকে কয়েক হাজার না, প্রায় লাখের কাছাকাছি চলে যায়, এমন অবস্থা। প্রচুর, এক একটা করে যায় 8,000 10,000 পর্যন্ত মামলা থাকে। হ্যাঁ, 10,000 মতো মামলা থাকে। এই জন্য যুগ্ম জজদের ক্ষেত্রে অনেক জজদের আন্তরিকতা থাকে, কিন্তু মামলার জটের কারণে তারা করে আগাতে পারে না, বা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ফলপ্রসূ কোনো রেজাল্ট দিতে পারে না। এক্ষেত্রে সবার সম্মিলিত অবস্থান থেকে যদি কোর্টের পরিমাণ বাড়াই দেয়, যেহেতু দেশে আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশের যে কোনো আদালতে কোর্ট কাছারিতে টোটাল মামলার মানে উপরে 60% চেকের মামলা থাকে, 60% বা 70% চেকের মামলা থাকে। তো এই মামলার জন্য এই কোর্টগুলো বৃদ্ধি করা উচিত। যেমন আমলি কোর্ট অ্যাভেলেবেল আছে, এই মামলাগুলো তো সাধারণত ম্যাজিস্ট্রেটরা আমলে নেয়, আমলি কোর্ট যেমন অ্যাভেলেবেল আছে, তদ্রূপভাবে বিচারিক কোর্টের পরিমাণও বৃদ্ধি করতে হবে। এটা রাষ্ট্রের প্রতি আমাদের প্রার্থনা বা নিবেদন থাকবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আপনার মূল্যবান সময় পেশ করার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠান আশা করছি আপনারা অনেক উপভোগ করেছেন। আগামী দিনে আমরা আবারও অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।